আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। তেল আবিবকে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি। পুতিন কিম বন্ধুত্বে চীনের ভূমিকা কি? কেন চীন রাশিয়ার জোটে যেতে চাইছে সব দেশ? কিমকে কেন বারবার বিলাসবহুল গাড়ি দিচ্ছেন পুতিন? যে ফাঁদ পেতে পশ্চিমাদের সামরিক কৌশল শিখে নিচ্ছেন চীন। আফ্রিকাকে কেন গিলে খেতে চাইছে রাশিয়া? অবৈধ অভিবাসীদের বড় যে সুখবর দিল আমেরিকা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী কে? এই মানসা মুসা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তেল আবিবকে ঝাঁঝরা করে দেওয়ার হুঁশিয়ারি। লেবাননে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এই খবরেই চটেছেন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এক টেলিভিশন ভাষণে নাসরুল্লাহ বলেন, ইসরায়েল যদি সর্বাত্মকভাবে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোন অংশ হামলা থেকে বাদ যাবে না। একই সঙ্গে সাইপ্রাসকেও শাসিয়েছেন নাসরুল্লাহ। সাইপ্রাস যদি ইসরায়েলকে আকাশ সীমা ব্যবহারের সুযোগ দেয় তাহলে তাদেরও পরিণতি ভোগ করতে হবে। নাসরুল্লাহ বলেন, শত্রুদের অর্থাৎ ইসরায়েলে জানা উচিত, তারা যদি আমাদের বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না। হিজবুল্লাহ প্রধানের দাবি, ইসরায়েল আতঙ্কে আছে কারণ হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালিলিতে প্রবেশ করতে পারে। যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এই কাজে দ্বিধা করব না। গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। প্রিয় ভালোবাসার দর্শক, এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, পুতিন কিম বন্ধুত্বে চীনের ভূমিকা কি? দীর্ঘ 24 বছর পর 2 দিনের সফরে উত্তর কোরিয়া গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে পুতিন এবং কিম জং আন একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন যেখানে তাদের দুই দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনে তারা পরস্পরকে সহায়তা অঙ্গীকার করেছে। পিয়ংইয়ং সফরে এসে মি কিমের সাথে বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিম বলেছেন, এটি তাদের সম্পর্ককে একটি নতুন সহযোগিতার অনন্য মাত্রা দিয়েছে, তবে চুক্তিটি তাদের দ্রুত ঘনিষ্ঠ হওয়া সম্পর্কে আরও জমাট বাঁধাবে বলে পশ্চিমাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিমানবন্দরের টারমাকে রাত 3টায় স্বাগত জানানো সৈনিকদের আনার গার্ড, পিয়ংইয়ংয়ের সড়ক জুড়ে ভ্লাদিমির পুতিন এবং কিম জং আনের বিশাল সব পোর্ট্রেট পাশাপাশি রাখা, এর সবই করা হয়েছে পশ্চিমাদের চিন্তায় ফেলার জন্য। কিন্তু প্রকৃত সত্য হলো, দুই নেতাই অনুভব করছেন যে তাদের পরস্পরকে প্রয়োজন মিস্টার পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়া। এর জন্য গোলা বারুদ দরকার আর নিষেধাজ্ঞার কবলে থাকা উত্তর কোরিয়ার দরকার অর্থ। যদিও ওই অঞ্চলে প্রকৃত শক্তি পিয়ংইয়ং নয় এবং তারা তা হতেও চায়নি। রাশিয়া আর উত্তর কোরিয়া দুই দেশের এই নতুন করে যে বন্ধনের সূত্রপাত তা কৌশলগত কারণেও খুব গুরুত্বপূর্ণ। পুতিন প্রগাঢ় বন্ধুত্বের জন্য কিমের প্রশংসা করলেও তিনি জানেন তারও একটা সীমা আছে, আর সেই সীমাটি হলো চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, কেন চীন রাশিয়ার জোটে যেতে চাইছে সব দেশ? কেউ খাবে কেউ খাবে না, এই নীতির বিরুদ্ধে বিশ্বে জনমত দাঁড়িয়ে গেছে। তাই তথাকথিত বিগ ফিশদের বিরুদ্ধে একাট্টা হচ্ছেন উদীয়মান অর্থনীতির দেশগুলো। এই দেশগুলো জোটবদ্ধ হয়ে পশ্চিমা নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে। আর এই জোটের নেতৃত্বে রয়েছে চীন ও রাশিয়া। মতাদর্শগত জায়গা থেকে ভিন্নতা থাকলেও পশ্চিমের বিরুদ্ধে এই লড়াইয়ে আরও অনেক দেশ সামিল হতে চাইছে। উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্সে এবার যোগ দেওয়ার পরিকল্পনা করেছে মালয়েশিয়া। চীনের মিডিয়া আউটলেট গুয়াংচাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 2009 সালে প্রতিষ্ঠা পায় ব্রিক্স। এর পরের বছর জোটে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। ব্রিক্সের শুরুর দিকে সদস্য রাষ্ট্র ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার আদ্যক্ষর দিয়ে এই গ্রুপের নামকরণ করা হয়েছিল। বর্তমান বিশ্ব অর্থনীতি দাপিয়ে বেড়াচ্ছে পশ্চিমারা। সেই বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতেই গেল বছর সদস্য বাড়ানোর সিদ্ধান্ত নেয় ব্রিক্স। এরপরই চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরব, ইরান, ইথিওপিয়া, মিশর ও সংযুক্ত আরব আমিরাত ব্রিক্সের সদস্য হয়।
আরও অন্তত 40টি দেশ ব্রিক্সের সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছে। উদীয়মান অর্থনীতির দেশগুলোর একজোট হওয়া, বিশেষ করে চীন ও রাশিয়ার বলয়ে ঢুকে যাওয়ার পশ্চিমারা এখন বেশ চিন্তায় পড়ে গিয়েছে। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, কিমকে কেন বারবার বিলাসবহুল গাড়ি দিচ্ছেন পুতিন। 24 বছর পর উত্তর কোরিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে একটি চুক্তি স্বাক্ষর করেছেন তারা। সেখানে বলা হয়েছে তাদের দুই দেশের বিরুদ্ধে এই যে কোনো আগ্রাসনে তারা পরস্পরকে সহায়তার অঙ্গীকার করে আসছেন। সফরে কিম জং উনের জন্য নানান উপহার নিয়ে গেছেন রুশ প্রেসিডেন্ট, এমনকি পুতিনকেও উপহার দিয়েছেন কিম। রুশ প্রেসিডেন্ট পুতিনের সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, পুতিন কিমকে একটি রাশিয়ান বিলাসবহুল অরাস গাড়ি, একটি অ্যাডমিরালের ছুরি এবং একটি টি শার্ট উপহার দিয়েছেন। তিনি বলেন, এই সব উপহার প্রেসিডেন্ট পুতিনের ভাবমূর্তির জন্যই মানানসই হবে। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনকে শিল্পকর্ম উপহার দিয়েছেন কিম। শিল্পকর্মটিতে একাধিক আবক্ষ মূর্তি রয়েছে বলে জানিয়েছেন পুতিনের সহযোগী উশাকভ। আরও জানান, উত্তর কোরিয়া সফরে কিম জং উনকে একটি দামি গাড়ি উপহার দিয়েছেন পুতিন। গাড়িটি রাশিয়ার বিলাসবহুল অরাস ব্র্যান্ডের। এর আগে গত ফেব্রুয়ারিতে কিম জং উনকে একটি দামি লিমুজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন। তবে এবার অরাস ব্র্যান্ডের কোনো মডেলের গাড়ি উপহার দিয়েছেন পুতিন, সেটা জানা হয়নি। সাধারণত প্রশ্ন উঠছে, উত্তর কোরিয়ার নেতা কিমকে বারবার কেন দামি ও বিলাসবহুল গাড়ি উপহার দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। অন্যদিকে আরেকটি নিউজ হচ্ছে, যে ফাঁদ পেতে পশ্চিমাদের সামরিক কৌশল শিখে নিচ্ছে চীন। সামরিক শক্তিতে চীনের ওপর আছে কেবল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে শত্রু দেশ যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার সুযোগ নেই। তাই এবার মোক্ষম এক কৌশল বেছে নিয়েছে চীন। গোয়েন্দা প্রতিবেদন বলছে, চীনের নতুন কৌশল মরণবাণ হতে পারে পশ্চিমাদের জন্য। তাই চীনকে মোকাবিলায় সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। পশ্চিমাদের টক্কর দিতে গেলে সেই সব দেশ থেকেই পারদর্শী হতে হবে। তবে বহু বছর ধরেই একটি খাত চীনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের পাইলটদের দক্ষতা এবং কারিগরি সক্ষমতা পশ্চিমাদের টক্কর দেওয়ার জন্য যথেষ্ট নয়। তাই এবার পশ্চিমে প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটদের ভাড়া করে আনছে চীন। উদ্দেশ্য নিজ দেশের পাইলটদের সক্ষম করে তোলা। চীনের এমন কৌশল বেছে নেওয়ার পর যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ গোয়েন্দা অধিকারীরা সতর্ক করে দিয়েছে। তারা বলেছে, নিজের বিমান বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে পশ্চিমা সামরিক পাইলট এবং অন্য সেক্টরের সদস্যদের নিয়োগ দিচ্ছে চীন। সম্প্রতি তথাকথিত ফাইভ আইজ নেশন যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এক যৌথ বুলেটিনে এমন সতর্কতা উচ্চারণ করেছে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, পশ্চিমা প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটরা চীনের সামরিক কর্মকর্তাদের এয়ার কমব্যাট কৌশল থেকে শুরু করে একটি এয়ারক্রাফট ক্যারিয়ারকে কিভাবে অবতরণ করানো যায় সেগুলি শিখাতে পারবে। এছাড়া পশ্চিমাদের যুদ্ধ কৌশল কিভাবে সামাল দেওয়া যায় এই সব পাইলটদের কাছে তারাও একটা ধারণা পাবে চীন। অন্যদিকে অপর একটি গুরুত্বপূর্ণ খবর হলো, আফ্রিকাকে কেন গিলে খেতে চাইছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের মাধ্যমে পুরো ইউরোপকে একটি শিক্ষা দিতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্পষ্ট ভাষায় বলতে চাইছেন, রাশিয়ার সামান্যতম নিরাপত্তা হুমকিও বরদাস্ত করবে না মস্কো। এর মধ্যেই আন্তর্জাতিক প্রভাব বিস্তারে আফ্রিকার দিকে নজর দিতে শুরু করেছে পরমাণু শক্তিধর দেশটি। সম্প্রতি আফ্রিকার সাব সাহারার সাহেল অঞ্চলে রুশ কূটনীতিকদের ঝটিকা সফর তারই ইঙ্গিত বহন করে। কিন্তু হঠাৎ করেই আফ্রিকার প্রতি রাশিয়ার এমন আগ্রহের কারণ কি? মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিকভাবে অস্থির মহাদেশ আফ্রিকায় থাকা খনিজ ও বিভিন্ন প্রাকৃতিক সম্পদের ওপর নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে রাশিয়া। এই লক্ষ্যে চলতি সপ্তাহে সাহেল অঞ্চলের একাধিক দেশে বিভিন্ন আর্থিক সাহায্য ও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ কূটনীতিকরা। সম্প্রতি সাহেল অঞ্চলের দেশগুলো তাদের চিরাচরিত মিত্র ও নিরাপত্তা অংশীদার হিসেবে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে। ফলে যে শূন্যস্থান তৈরি হয়েছে তা পূরণ করতে ঝুঁকে পড়েছে রাশিয়ার দিকে। ক্রমেই এমন দেশের সংখ্যা বাড়ছে অঞ্চলটিতে। এমন পরিস্থিতিকে সামনে রেখে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত কয়েক বছরে বেশ কয়েকবার আফ্রিকা সফরে গিয়েছেন। চলতি সপ্তাহে তিনি গিনি, রিপাবলিক অব কঙ্গো, বুরকিনা ফাসো ও চাঁদে যান।
অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে অবৈধ অভিবাসীদের বড় যে সুখবর দিল আমেরিকা। দীর্ঘদিন অবৈধভাবে আমেরিকায় বসবাসরত অভিবাসীদের ভাগ্য খুলবে এবার। এই অভিবাসীদের সুসংবাদ দিল বাইডেন প্রশাসন। হোয়াইট হাউস সূত্রে বলছে, অভিবাসী সংকট সমাধানে মার্কিন প্রশাসন একটি উদার নীতি গ্রহণ করতে যাচ্ছে। সেই সঙ্গে ভঙ্গুর অভিবাসন ব্যবস্থাকে ঢেলে সাজাবে বাইডেন প্রশাসন। জানা গেছে, যারা কমপক্ষে 10 বছর আমেরিকায় রয়েছেন তাদের জন্য বিশেষ ছাড়টি পাবে দেশ। বৈধভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতিও পাবে তারা। তবে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তা এখনো পরিষ্কার করে জানাননি বাইডেন প্রশাসন। নির্বাচনে আবারও জয়ী হতে বাইডেনের এই সিদ্ধান্তকে একটি বড় কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্রের তথ্য অনুসারে বিশেষ শর্তে 5 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে চাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। অবৈধ অভিবাসী স্বামী স্ত্রীকে বৈধতা দিতে একটি প্যারোল ইন প্লেস পদক্ষেপের কথা ভাবছে হোয়াইট হাউস। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচন, তার আগে হঠাৎ করে বাইডেনের এমন সিদ্ধান্তে নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্রের বিরোধী রাজনৈতিক মহলও। তবে কি শর্তে অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতি মিলবে তা নিয়ে নানান মহলে চলছে জোর বিশ্লেষণ। হোয়াইট হাউস মঙ্গলবার ঘোষণা করেছে, বাইডেন প্রশাসন আগামী মাসগুলোতে মার্কিন নাগরিকদের নির্দিষ্ট কিছু স্বামী স্ত্রীকে বৈধতা ছাড়াই স্থায়ী বসবাস এবং নাগরিকত্বের আবেদনের অনুমতি দেবে। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে এর সংখ্যা প্রায় 5 লাখও হতে পারে। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি রয়েছে তা হলো, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী কে? এই মানসা মুসা। বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন স্পেস এক্স ও টেসলার মালিক ইলন মাস্ক। ধনকুবেরদের পকেটের খবর রাখা ব্যবসাভিত্তিক ম্যাগাজিন ফোর্বস বলছে, মাস্কের সম্পদের পরিমাণ 20,100 কোটি ডলার, কিন্তু তিনি সর্বকালের সেরা ধনীর ধনসম্পদের ধারে কাছেও নেই। 14 শতকে পশ্চিম আফ্রিকার এক মুসলিম শাসকের কাছে এত পরিমাণ সম্পদ ছিল যে তার দানের কারণে একটি দেশের অর্থনীতি নামে ধস। রাজকের আফ্রিকার সঙ্গে কয়েকশো বছরের আফ্রিকার কোনো মিল নেই। একসময় এই আফ্রিকা ছিল পৃথিবীর অন্যতম প্রাণকেন্দ্র, আর সেই প্রাণকেন্দ্রেই নিজের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন মুসলিম শাসক মানসা মুসা। মালিক এই শাসক এতটাই সম্পদশালী ছিলেন যে তার সম্পদের পরিমাণ ধারণা করতে পারেনি ইতিহাসবিদরা। মানি.কম এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কারোর পক্ষে যতটা বর্ণনা করা সম্ভব মানসা মুসা এর চেয়েও ধনী ছিলেন। মানসা মুসা 1280 সালে একটি শাসক পরিবারেই জন্ম নেন। তিনি ক্ষমতায় বসার আগে মালিক শাসক ছিলেন তার ভাই মনসা আবু বকর। 1312 সালে আবু বকর সিংহাসন ত্যাগ করে একটি অভিযানে বের হন। আটলান্টিক মহাসাগর এবং তার ওপারে কি আছে তা নিয়ে খুব কৌতূহল ছিল আবু বকরের। বলা হয় 2000 জাহাজ এবং হাজার হাজার পুরুষ, নারী এবং দাস দাসী নিয়ে সমুদ্রে পাড়ি জমান তিনি। তবে এরপর আর কখনো ফিরে আসেননি আবু বকর।